বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা করব সার্ভেইং এর প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। এর আগের ক্লাসে আমরা সার্ভেইং এর সূত্রগুলো কিভাবে আসলো এবং সূত্রগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সেই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাক সংস্থাপনে উক্ত সূত্র দ্বারা কিভাবে আমরা বিভিন্ন উপকরণগুলো নির্ণয় করব সেটি দেখব। মনে করি একটি বাক যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর চেইনেস দেওয়া আছে 1029 এবং বাকদ্বয় পরস্পর 150 ডিগ্রি মিলিত হলে এবং যদি 4 ডিগ্রি বাক দেওয়া হয় তাহলে উক্ত বাকের বিভিন্ন অংশ বের করো। উক্ত বাকের বিভিন্ন অংশ বলতে এখানে বাকের দৈর্ঘ্য হতে পারে, বাকের প্রথম উপজা হতে পারে, বাকের শেষ উপজা হতে পারে। আমাদের গাণিতিক সমস্যায় বাকের প্রথম উপজা এবং বাকের শেষ উপজা নির্ণয় করতে পারে। এরপরে 4 ডিগ্রি বাক কি? আমরা তো জানি যে এই বাকটি একটি বৃত্তের চাপ, তাহলে এই বৃত্তের অবশ্যই ব্যাসার্ধ আছে। আমরা তো 20 মিটার, 30 মিটার কিংবা 25 মিটার চেন দ্বারা পরিমাপ করি। যদি আমরা 20 মিটার, 25 মিটার কিংবা 30 মিটার চেন দ্বারা পরিমাপ করি তাহলে আমরা বিভিন্ন চেইনেস গুলো পাবো। এই চেইনেস গুলো আমরা যদি পাই, এই চেইনেস গুলো তাহলে কেন্দ্রের সাথে একটি করে কোণ উৎপন্ন করবে না। এই কোণটি হচ্ছে ডিগ্রি অফ কার্ভ বা বাঁকের ডিগ্রি। এটির মান দেওয়া আছে d = 4 ডিগ্রি। এখন আমাদের অন্যান্য উপাদানগুলো নির্ণয় করতে হবে। এই চেইনেসটা হচ্ছে দুটি রাস্তা যদি এইভাবে আসে, এর এই পাশের যে কোনো একটি বিন্দু থেকে এই ছেদবিন্দু পর্যন্ত একটা দূরত্ব চেইনেস। এই বিন্দুটা যে কোনো একটি বিন্দু হতে পারে। তাহলে আমাদের এই ছেদবিন্দুর চেইনেস দেওয়া আছে। তাহলে আমরা যদি এই বিন্দুর চেইনেস নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে প্রথম স্পর্শক দৈর্ঘ্য, এই প্রথম স্পর্শক দৈর্ঘ্য যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে তো আমরা এই বিন্দুর চেইনেস পাবো। আমরা জানি প্রথম স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? প্রথম স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে 2r sin phi/2। তাহলে এখান থেকে আমাদের r এবং phi মান নির্ণয় করতে হবে। আমরা বেসিক ক্লাসে যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সবগুলো ম্যাথে r এবং phi কমন। তাহলে আমাদের প্রথমে r এবং phi বের করে নিতে হবে। তাহলে r এবং phi বের করে নেওয়ার জন্য আমরা জানি যে r সমান 1719 / d বা 1146 / d। এটি কখন হবে? যখন আমরা 30 মিটার চেইন ব্যবহার করব। আর এটি কখন হবে? যখন আমরা 20 মিটার চেইন ব্যবহার করব। ধরি এখানে হচ্ছে চেইন 30 মিটার। যদি 30 মিটার চেইন হয় তাহলে আমরা সূত্র ব্যবহার করব r সমান 1719 / d। তাহলে 1719 / d এর মান হচ্ছে 4 ডিগ্রি, 429.75 মিটার। এটি হচ্ছে r এর মান। এবং phi এর মান কিভাবে নির্ণয় করব? phi জানি প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ হচ্ছে এই কোণের মান। আমরা জানি এই পুরো কোণের মান কত? 180। এই 180 থেকে যদি আমরা 150 ডিগ্রি বাদ দেই তাহলে তো আমরা প্রতিসরণ কোণের মান পেয়ে যাব। তাহলে প্রতিসরণ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা এই প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস বের করতে গেলে আমাদের এই 1019 থেকে বাকের প্রথম স্পর্শকের দৈর্ঘ্য বাদ দিতে হবে। তাহলে আমরা জানি প্রথম স্পর্শক দৈর্ঘ্য তাহলে প্রথম স্পর্শক দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে 2r sin phi/2। 2 * r এর মান আমরা কত পেলাম? 429.75 sin phi এর মান 30 ডিগ্রি / 2। ক্যালকুলেশন করে পাবো 115.15 মিটার। তাহলে প্রথম স্পর্শক দৈর্ঘ্য মানে আমরা এটার মান পেলাম। তাহলে আমরা চাইলে কিন্তু এই বিন্দুর চেইনেস বের করতে পারবো। তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস
তাহলে এই সেতুবিন্দুর চেইনেস থেকে যদি আমরা এই স্পর্শকের দৈর্ঘ্য বাদ দিই তাহলে কিন্তু প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস পাবো। তাহলে 1029 বিয়োগ 115.15 913.85 মিটার। তাহলে এই বিন্দুর চেইনেস হচ্ছে 913.85। এখন আমরা এই বিন্দুর চেইনেসটা কিন্তু চাইলে বের করতে পারি। এই বিন্দুর চেইনেস কিভাবে বের করব? এই প্রথম স্পর্শক বিন্দুর চেইনেসের সাথে যদি আমরা বাঁকের দৈর্ঘ্যটা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এই শেষ স্পর্শক বিন্দুর চেইনেস পাবো। তাহলে আমাদের বাঁকের দৈর্ঘ্য না লাগছে, আমরা জানি বাঁকের দৈর্ঘ্য L সমান পাই r5 ডিভাইডেড বাই 180 পাই ইনটু r এর মান হচ্ছে 429.75 গুণন 5 মান হচ্ছে 30 ডিগ্রি 225.01 মিটার। তাহলে আমরা বাঁকের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 225.01 মিটার। আমরা যদি এই প্রথম স্পর্শক বিন্দুর চেইনেসের সাথে এই বাঁকের দৈর্ঘ্য যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এটা পাবো। তাহলে শেষ স্পর্শক বিন্দুর চেইনেস সমান প্লাস 225.0। তাহলে আমরা প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস এবং শেষ স্পর্শক বিন্দুর চেইনেস পেয়ে গেছি। আমাদের এটাও বলতে পারে যে হচ্ছে প্রথম স্পর্শকের দৈর্ঘ্য কিংবা বাঁকের দৈর্ঘ্য কিংবা প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস কিংবা শেষের স্পর্শক বিন্দুর চেইনেস নির্ণয় করো। যদি এগুলো বলে তাহলে আমরা এইভাবে করব। এবং যদি আমাদের বলে প্রথম উপজা বাঁকের প্রথম উপজার দৈর্ঘ্য এবং শেষ উপজার দৈর্ঘ্য নির্ণয় করো, তখন আমরা কিভাবে করব? আমাদের কিন্তু যখন প্রথম উপজা নির্ণয় করব কিংবা শেষ উপজা নির্ণয় করব আমাদের এই সবগুলোই করতে হবে। তারপরের অংশ হচ্ছে বাঁকের উপর প্রথম খুঁটি যদি এটি হয় এবং বাঁকের উপর শেষ খুঁটি যদি এটি হয় এবং এর মধ্যবর্তী খুঁটিগুলো আমরা কিভাবে বসাবো? এর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব আমরা সমান সংখ্যক চেইনেস পাবো, অর্থাৎ 30 মিটার চেইন দ্বারা যদি মাপি তাহলে সবগুলো চেইনেসের মান হচ্ছে 30 মিটার এবং এই চেইনেসের মান 30 মিটার হবে না। তাহলে এই প্রথম খুঁটির চেইনেস বের করার জন্য এই 913.85 কে এই চেইনেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে চেইনেস দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাবো তার পরের মানটা নিতে হবে। তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 30.46। তাহলে 30.46 যদি হয় তাহলে পরের মানটা আমাদের 31 নিতে হবে। তাহলে প্রথম খুঁটির চেইনেস হবে এই 30, অর্থাৎ এই চেইনেসের সাথে এই 31 গুণন। তাহলে এটি হচ্ছে প্রথম খুঁটির চেইনেস, অর্থাৎ এই যে প্রথম খুঁটি আছে এই প্রথম খুঁটির চেইনেস কত পেলাম? 930। আমরা একই ভাবে এই শেষ খুঁটির চেইনেস বের করে নেব। শেষ খুঁটির চেইনেস একই ভাবে এই 1137 কে 30 দ্বারা ভাগ দেব। এখানে আমরা যে মানটা পাচ্ছি এর আগের মানটা নিতে হবে, অর্থাৎ 37.96 যদি হয় বা পূর্ণ সংখ্যার পর যদি দশমিক আসে তাহলে আমরা এই পূর্ণ সংখ্যাটাই ধরব। একইভাবে এই 3 এর সাথে 37 গুণ করে দেব 1110 মিটার। এটি হচ্ছে শেষ খুঁটির চেইনেস। তাহলে এই যে শেষ খুঁটি পেলাম এই শেষ খুঁটির চেইনেস কত? 1110 মিটার। এখন আমরা এই প্রথম উপজা এবং এই শেষ উপজার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এই প্রথম উপজার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? এই 930 থেকে যদি আমরা এই 913.85 বাদ দিই তাহলে কিন্তু আমরা প্রথম উপজার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম উপজার দৈর্ঘ্য
তাহলে প্রথম উপাদান দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? এই 930 থেকে 913.85 বাদ দিব। তাহলে আমরা প্রথম উপাদান দৈর্ঘ্য পেলাম 16.15 মিটার। একইভাবে শেষ উপজের দৈর্ঘ্য এই 1138.85 থেকে যদি আমরা 1110 বাদ দিই, তাহলে 1138.87 মাইনাস 1110 28.87 মিটার। তাহলে আমরা প্রথম স্পর্শকের দৈর্ঘ্য এবং শেষ স্পর্শকের দৈর্ঘ্য এই দুটা পেয়ে গেলাম। এখন যদি আমাদের বলে যে জ্যা এর সংখ্যা নির্ণয় করো, পূর্ণ জ্যার সংখ্যা কিংবা মোট জ্যার সংখ্যা নির্ণয় করো, যদি পূর্ণ জ্যা বের করতে পারে, পূর্ণ জ্যা আমাদের কোথায় আছে? এখান থেকে এখানে, প্রথম খুঁটি এবং শেষ খুঁটির মধ্যবর্তী দূরত্বের মধ্যে কিন্তু আমাদের পূর্ণ জ্যা আছে। তাহলে আমরা পূর্ণ জ্যার সংখ্যা যদি বের করতে যাই, পূর্ণ জ্যা সংখ্যা এই দূরত্বকে আমরা চেইনেস দ্বারা ভাগ করব। তাহলে এই দূরত্বটা কিভাবে পাবো? 1110 থেকে 930 বাদ দেব। 1110 বিয়োগ 930 ডিভাইডেড বাই চেইনেস সংখ্যা 6। তাহলে আমরা পূর্ণ জ্যার সংখ্যা কত পেলাম? 6। অর্থাৎ এই দূরত্বের মধ্যে আমাদের জ্যা কয়টা হবে? 6টি। এবং আমাদের যদি বলে মোট জ্যার সংখ্যা বের করো, তাহলে আমরা এই জ্যাটি এবং এই জ্যাটি যোগ করে দেব। তাহলে এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা, তাহলে মোট জ্যা হবে 6 + 2 অর্থাৎ 8। এইভাবেই আমরা প্রথম অধ্যায়ের যে সকল গাণিতিক সমস্যা আছে একইভাবে ক্লিয়ার করব। কনসেপ্ট হচ্ছে প্রথমে আমাদের ফাই এবং আর এর মান নির্ণয় করে নিতে হবে। ফাই এবং আর এর মান নির্ণয় করার পর আমাদের এই প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস বের করতে হবে, তারপর শেষ স্পর্শক বিন্দুর চেইনেস বের করতে হবে। এরপর এই দুটো খুঁটির চেইনেস বের করতে হবে। দুটো খুঁটির চেইনেসের মান বের করার পর আমরা এই প্রথম স্পর্শকের দৈর্ঘ্য এবং শেষ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বিভিন্ন উপাদান থেকে আমরা পাক সংস্থাপনের বিভিন্ন উপকরণগুলো নির্ণয় করতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।